নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আমি সায়ন্তনী আজকের গল্প পাঠ করছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভূতের গল্প কি বলতো ২৮ নম্বর হরিবোস স্ট্রিটে যারা বাস করে তাদের সবাই মানুষ নয়। আমি বাবা কিন্তু মানুষ। এই বউ ওই মেস বাড়িতে আর যাদের সঙ্গে বাস করছি তারাও আমারই মতন মানুষ। ওর তার কাছে জিজ্ঞাসা করেও সন্দেহজনক বেশি কিচ্ছু জানতে পারিনি। মাঝে মাঝে রাতে নাকি কোনো কোনো ঘরের দরজা অকারণে খুলে যায়, সিঁড়ির উপরে কাদের পায়ের শব্দ হয়, অন্ধকারে কারা যেন ফিসফিসিয়ে কথা কয়। এসব যে ভূতের কীর্তি, মেসের অন্যান্য লোকেরাও তা জোর করে বলতে পারবে না, বাজে ভ্রম হতে পারে, কারণ কেউ নিজের চোখে কিচ্ছু দেখেনি। মনে পড়ছে সেই দিনটা ছিল মেঘলা, পূর্ণিমাতেও চাঁদ ছুটি পেয়েছিল। বৃষ্টি জল বারবার আকাশের অন্ধকারকে ধুয়ে দিচ্ছিল বটে, কিন্তু মুছে দিতে পারছিল না। এই খাওয়া দাওয়ার পরে বসে বসে বেশ ভালোই ভূতের গল্প হচ্ছিল। কাহিনীটা রোমাঞ্চকর হলেও নাকি সত্যি, কিন্তু যিনি গল্প বলছিলেন গল্পের ভূতটাকে তিনি নাকি নিজের চোখে দেখেননি। এই সাধারণত ভূতের গল্পে যা হয়ে থাকে। সত্যি ভূতের গল্প শোনা যায় বটে, কিন্তু সত্যি সত্যি কেউ ভূতকে চোখে দেখতে পারে না। তা ভূত সত্যি হোক বা মিথ্যাই হোক, কিন্তু ভূতের গল্প শুনলে মনটা কেমন যেন ভারী হয়ে ওঠে। আমি বাবা ভূত টুত কিচ্ছু মানি না, নিজের চোখে কখনো ভূতই দেখিনি এবং ভূত দেখবার আশাও রাখি না। তবু সেদিন রাতে ঘরের আলো নিভিয়ে যখন বিছানায় গিয়ে আশ্রয় নিলুম, তখন বুকের কাছটা কেমন যেন ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। মনে হলো ঘরের থমথমে অন্ধকার কেমন যেন একটা অস্বাভাবিক হয়ে ছমছমে হয়ে আছে। খাটের উপরে অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করলুম, তবু চোখে ঘুম নেই। এমন সময় একটা ভয়ানক কাণ্ড ঘটে গেল। ঠিক যেন কড়িকাঠ থেকে আমার বুকের উপরে কি একটা খসে পড়ল। হ্যাঁ, একটা হাত পাওয়ালা অদ্ভুত জীব। দু হাতে সে আমার গলা চেপে ধরল। না না, কুকুর নয়, বিড়াল নয়, তাহলে এটা কি? এটা কি মানুষ? কড়িকাঠ থেকে পড়ল মানুষ? না না, আমি কাপুরুষ নই। কিন্তু তবু আতঙ্কে আঁতকে উঠলুম। দুখানা হাড় কঠিন হাত আমার গলা চেপে ধরেছে। আমার দম বন্ধ হয়ে আসছে। আমিও প্রাণপণে তাকে চেপে ধরলুম। সে আমায় ছেড়ে দিলে বটে, কিন্তু ভীষণ বিক্রমে আমার সঙ্গে লড়াই করতে লাগলো। কখনো আঁচড়ায়, কখনো কামড়ায়, কখনো আমার উপর ঝাঁপিয়ে পড়ে। কোনোভাবে বুঝলো জীবটা একেবারে উলঙ্গ। সবাই জানে আমি খুব বলবান ব্যক্তি, কিন্তু সেই অজানা জীবটাকে কায়দায় আনতে গিয়ে আমার প্রাণ যেন বেরিয়ে যাবার মতো হলো। অনেকক্ষণ জোঝাজুঝির পর আমি যখন প্রায় কাবু হয়ে পড়েছি, তখন টের পেলুম যে সেও ফোঁস করে বেজায় হাঁপাচ্ছে। তখন উৎসাহিত হয়ে আমি দ্বিগুণ বিক্রমে তার বুকের উপরে
দুই হাঁটু দিয়ে চেপে বসলুম। তারপর এক হাতে তার গলা টিপে ধরে আরেক হাতে বেড সুইচটা টিপে দিলুম। কিন্তু আলো জ্বালার সঙ্গে সঙ্গে যেটা দেখলাম তা শুনলে কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, এখনো সেই মুহূর্তের কথা ভাবলে আমার প্রাণ শিউরে ওঠে। আলো জ্বেলে বিছানার উপরে আমি কিচ্ছু দেখতে পেলুম না। না, কিচ্ছু না, কিছুই নেই। তবে কাকে আমি চেপে ধরে আছি? আর কে আমার সর্বাঙ্গ আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দিচ্ছে? আমার দু হাতের ভিতর এমন ছটফট করছে, এর দেহ তপ্ত, মাংসল, এর হৃৎপিণ্ড ধুকপুক ধুকপুক করছে, এর শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, অথচ আমার চোখের সামনে কিছুই নেই। না না, কোনো অস্পষ্ট ছায়া বা ধোঁয়াটে রেখা পর্যন্ত না। এতক্ষণ পরে আমি ভয়ে চিৎকার করে উঠলুম। একবার না, দুইবার না, বারবার বারবার। এই ঘটনার পরে চিৎকার না করে থাকা যায়? পাশের ঘরে থাকতো আমার বন্ধু মহিম। সে তাড়াতাড়ি ছুটে এলো। আমার মুখখানা নিশ্চয় ভয়ে সাদা হয়ে গেছিল, কারণ সে ঘরে ঢুকে বলে উঠল, নবীন, নবীন, ব্যাপার কি? তুমি ওরকম সাদা হয়ে গেছো কেন? আমি বললুম, ভাই কই, কি আমাকে আক্রমণ করেছে? আমি একে চেপে ধরে আছি, কিন্তু আমি একে দেখতে পাচ্ছি না যে। হো হো করে কারা যেন হেসে উঠল। ফিরে দেখি আমার চিৎকারে মিস ঘরে সবাই ঘরের ভিতরে ছুটে এসেছে। আমার কথা শুনে তারাই হাসছে। তারা ভেবেছে আমার মাথাটা নিশ্চয়ই বিগড়ে গিয়েছে। মহিম বললে, তা ভাই নবীন, আজকে তুমি সিদ্ধি টিদ্ধি কিছু খেয়েছ নাকি? আমি শকাতরে বললুম, দোহাই তোমার, আমার কথায় বিশ্বাস করো। দেখছো না আমার গা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। এর ধাক্কায় আবার দেহ কেঁপে কেঁপে উঠছে বারবার বারবার। আচ্ছা, এতেও যদি তোমার বিশ্বাস না হয়, তুমি নিজেই এদিকে এসো, এর গায়ে হাত দিয়ে দে। মহিম এগিয়ে সে আমার নির্দেশ অনুসারে এক জায়গায় হাত দিয়ে তীব্র চিৎকার করে উঠল। আমি যন্ত্রণা বিকৃত স্বরে বললুম, মহিম, আমি আর একে রাখতে পারছি না ভাই। ওর জোর যেন বেড়েই যাচ্ছে ক্রমশ ধীরে ধীরে। ঘরের ওই কোণে এক গাছা দড়ি পড়ে আছে, দেখো, শিগগির দড়ি গাছা নিয়ে এসো। আমায় সাহায্য করো ভাই, সাহায্য করো। মহিমার আমি দড়ি নিয়ে সে অদৃশ্য জীবটাকে বাঁধতে লাগল। সে এক অদ্ভুত দৃশ্য। শূন্যতার চারিদিকে দড়ি জড়ানো, আর ঘরের ভিতরে যারা ভিড় করে দাঁড়িয়েছিল তারা ভাবল আমরা কোনো কৌতুক অভিনয় করছি। বাড়িওয়ালা বললে, এই পাগলামি দেখবার জন্য কি
তোমরা রাত 2টোর সময় আমাদের ঘুম ভাঙালে। আমি রেগে গিয়ে বললাম, পাগলামি, যার খুশি হয় এসে এর গায়ে হাত দিয়ে দেখুক না কেন। কিন্তু সে পরীক্ষাতেও কেউ রাজি হলো না। তবু তারা আমাদের কথায় বিশ্বাসও করলে না। বাড়িওয়ালা বললে, জ্যান্ত জীব, অথচ দেখা যায় না, এ কেমন কাঁচাখড়ি কথা বাবা। আমি আর মহিম তখন একসঙ্গে দড়ি ধরে সেই অদৃশ্য জীবটাকে টেনে তুললুম। তারপর 2-1 বার তাকে শূন্যে দুলিয়ে দড়িগাছা ছেড়ে দিলুম। একটা ভারী জিনিস পড়লে যেমন শব্দ হয়, ঠিক তেমন ধাপ করে একটা শব্দ হলো। বালিশ ও বিছানার মাঝখানটা নেমে গেল এবং খাটের কাঠ মচমচ করে আর্তনাদ করে উঠল। পরের মুহূর্তে ঘরের ভিতরে আর একটাও জনপ্রাণী রইল না। হ্যাঁ, বিষম ভয়ে সকলে হুড়মুড় করে বেগে পলায়ন করল। বিছানার উপরে পড়ে সে ছটফট করছে, আর তার ছটফটাটির চোটে বিছানার চাদরখানা কুঁচকে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। মহিম বললে, নবীন, এ দৃশ্য দেখতেও আমার ভয় হচ্ছে। আমারও। কিন্তু এ ব্যাপারটা যে ধারণাতীত তাও বলতে পারি না যে। তুমি কি বলছো ভাই? এর চেয়ে ধারণাতীত ব্যাপার আর কিছু হতে পারে? পৃথিবীতে এমন ব্যাপার আর কখনো ঘটেছে? আচ্ছা, ভালো করে ভেবে দেখো তো একবার। আমাদের সামনে একটা বস্তু রয়েছে, অথচ আমরা তাকে দেখতে পাচ্ছি না। বাতাসকেও আমরা দেখতে পাই না ঠিকই, কিন্তু তাকে তো আমরা অনুভব করতে পারি, শুনতে পারি। আমরা কি বাতাসের অস্তিত্ব অস্বীকার করতে পারি? কিন্তু এই যে জীবন্ত, এর বুকে হাত দিলে হৃৎপিণ্ডের স্পন্দন অনুভব করবে। নবীন, তুমি প্রেত চক্রের কথা শুনেছ তো? সেখানে এমন সব প্রেতের আবির্ভাব হয় যাতে দেখা যায় না বটে, কিন্তু ছোঁয়া যায়। আমি বললুম, মহিম ভাই, তাহলে তুমি ঠিক কি বলতে চাও বলো তো? আমরা কি একটা প্রেতকে গ্রেপ্তার করেছি? আমি এখন কিচ্ছু বলতে চাই না, তবে ব্যাপারটা শেষ না দেখে আমি ছাড়ব না। দেখো, বিছনাটা কেমন তোলপাড় হচ্ছে না, আর নিঃশ্বাসের শব্দও হচ্ছে আস্তে আস্তে। মনে হচ্ছে বন্দি ঘুমিয়ে পড়েছে। সেই রাত্রে আমাদের আর ঘুম হলো না। এর পরেও কি কারোর চোখে ঘুম আসে? ঠিক তার পরের দিন সকালবেলা আমাদের মেস বাড়ির সামনে শহর যেন ভেঙে পড়ল। সকলের মুখে এক জিজ্ঞাসা, যাকে আমরা পাকড়াও করেছি সেটা কি? কিন্তু যা কিছু প্রশ্ন হচ্ছে সবই ঘরের বাইরের থেকে। ঘরের ভিতরে কেউ ভরসা করে পা বাড়াচ্ছে না। তবে তার আকার কিরকম সেটা জানবার জন্য মন ব্যস্ত হয়ে উঠল। খুব সাবধানে তার গায়ে হাত বুলিয়ে যা বুঝেছি, ঠিক
একদম মানুষের মতো। এক নাক, চোখ, মুখ, কিন্তু মাথায় চুল নেই। আর হাত পাও মানুষের মতো। এই ধরো লম্বায় 13-14 বছর বয়সের ছেলের মতো হবে। ঠিক পরের দিন অনিকার আগেই মিসের সমস্ত ভাড়াটে তল্পিতল্পা গুটিয়ে সরে পড়ল। বাড়িওয়ালা এসে বলল, ও আপদকে এ বাড়িতে আমি আর রাখবো না। তোমরা যদি রাখতে চাও তো আমি তোমাদের নামে নালিশ করব। আমি বললুম, ইচ্ছে করলেই তো তুমি একে বিদায় করতে পারো, আমাদের তো কোনো আপত্তি নেই। কিন্তু তাকে বিদায় করতে রাজি আছে টাকার লোভ দেখিয়েও এমন কোনো লোক খুঁজে পাওয়া গেল না। সেইখানে বন্দী হয়ে সে দিনের পর দিন ধরফর করতে লাগলো। সপ্তাহখানেক পরে মহিম একদিন এসে বললে, ভাই, আমাদের বন্দির চেহারা ঠিক কিরকম তা জানবার একটা উপায় আমি আবিষ্কার করে ফেলেছি। কি? তা কি সেই উপায় বলো দেখি। ওর দেহ যখন স্পর্শ করা যায় তখন প্লাস্টার প্যারিস দিয়ে অনায়াসেই ছাঁচ তোলা যাবে। একদম ঠিক বলেছ। কিন্তু সেই সময় ও যদি ছটফট করে ওঠে তাহলে তো ছাদ যে উঠবে না ভাই। ভাই নবীন, তা তুমি তো ডাক্তারি পড়ছো, ওকে ক্লোরোফর্ম দিয়ে খুব সহজেই অজ্ঞান করে ফেলতে পারো, তাহলেই ছাঁচ তুলতে আর কোনো বাধা থাকবে না। মহিমের বুদ্ধি খুব পরিষ্কার। তার কথা মতোই কাজ হয়ে গেল। ছাঁচও উঠে গেল। ও, সে কি বিদঘুটে চেহারা! মানুষের মতো গড়ন বটে, কিন্তু কি ভয়ঙ্কর মূর্তি! চোখ দুটো গোল ভাঁটার মতো, নাকটা ছুঁচালো ও বাঁকা, ঠোঁট পুরু ও আর উল্টানো ধরনের, দাঁতগুলো ঠিক হিংস্র জানোয়ারের মতো বড় বড়, ঠিক যেন একদম পিশাচের মুখ। যেন মানুষের রক্ত মাংস খাওয়াই তার একমাত্র অভ্যাস। এই ভয়াবহ জীবকে কি করা যায় বলো তো? একে বাড়ির ভিতরে তো রাখা আর সম্ভব না, আবার ছেড়ে যে দেব সেটাও সম্ভব না। ছাড়া পেলে এ যে কত মানুষের ঘর মটকাবে তা কেউ বলতে পারে না। তবে কি করব আমরা বলো তো? ওকে হত্যা করে তাহলে আমরা কি সমস্ত বিপদ ঝামেলা চুকিয়ে দেব? না, তাও তো সম্ভব না। এর গড়ন যে এক্কেবারে মানুষের মতো। প্রতিদিনই এইসব কথা আমাদের মনে হয়। সেই অদ্ভুত অদৃশ্য জীব যে কি খায় বোঝা গেল না। সব ধরনের খাবারই তার সামনে রেখে দিই আমরা, কিন্তু সে কিচ্ছু ছুঁয়ে না। ঠিক 15 দিন কেটে গেল, তবু অনাহারে সে মরল না। তখনও সে ছাড়া পাওয়ার জন্য গড়াগড়ি দেয় ও ছটফট করে সারা বিছানা তোলপাড় করে তুলেছে। কিন্তু তারপরে ধীরে ধীরে কেমন যেন তার ছটফটানি কমে গেল।
তার ২০ দিন পরে দেখা গেল তার হৃৎপিণ্ডের গতি বন্ধ হয়ে গেছে। হাত দিয়ে বুঝলুম তার দেহ কঠিন, আড়ষ্ট, শক্ত, ঠান্ডা। হ্যাঁ, সে মরে গেছে। তা কিন্তু কি সে? এ কি সেই অদৃশ্য জগতের কেউ, যে এই জগতের বাসিন্দারা মানুষকে রাতে এসে ভয় দেখায় এবং আমরা যাদের প্রেত বলে মনে করি?